রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে কর্মী সভায় যোগ দিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। শনিবার দুপুরে কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতনে সভার আয়োজন করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক অসীম ঘোষ, জেলা চেয়ারম্যান সচিন সিংহ রায়, পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, শহর ও ব্লক তৃণমূল সভাপতি রাজীব শাহ ও নিতাই বৈশ্য সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, দিল্লির বিজেপি সরকার রাজ্যের প্রতি অনীহা করা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের প্রতি একাধিক প্রকল্প গ্রহণ করে চলেছেন। তাই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ কোনো কাজ করেনি, তাই এখনও বিজেপি তাদের ম্যানিফেস্টো বের করতে পারেননি। তিনি আর জিততে পারবেন না বলে তাকে টিকিটও দেননি। আর রায়গঞ্জের বিধায়ক যেভাবে রায়গঞ্জের মানুষের জন্য যেভাবে কাজ করছেন, তার কাজের মানসিকতা দেখে মুখ্যমন্ত্রী কৃষ্ণ কল্যাণীকে তৃণমূলের প্রার্থী করেছেন। তাই আগের ভুল যাতে না হয়, কৃষ্ণ কল্যাণীকে জয়ী করার আহ্বান করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের উন্নয়নের জন্য, কারণ কৃষ্ণ কল্যাণী কাজের মানুষ। এদিন সভা শেষে সকলের আবেদনে মঞ্চে খোলা গলায় গান করেন। একটা শুরু থাকে, এবারই সেটা শুরু হয়। কৃষ্ণ কল্যাণী আমাদের দাদা, উনি এবারে ডেফিনেটলি এখানে জিতবেন। আমার সব কিছুরই একটা শুরু থাকে, তো এবারে এখানেও শুরু হবে। এর আগে প্রিয়তার হাত ধরে মমতা ব্যানার্জি রাজনীতিতে এসেছিলেন, বাট 14তে কোনো কারণে বিজেপির নানা রকম কথায় মানুষ 2019-এও ভুল করেছিল, এবং সে ভুলটার খেসারত মানুষ দিয়েছে। কারণ আমি 8 বছর সাংসদ ছিলাম, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। 8 বছর সাংসদ ছিলাম, 8 বছরই টানা মন্ত্রী ছিলাম, তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। দেবশ্রীও মন্ত্রী ছিল, কাজেই আপনি আমাকে কাজ করতে দেয়নি, বা তখন তো আমার তো হিপোক্রেসি করে কোনো লাভ নেই, আমি বিজেপিতেই ছিলাম। সেখানে আমার মনে হয়েছিল যে এরা বাঙালি বিদ্বেষী পার্টি, বাঙালিকে যে রাস্তায় সে ভালোভাবে চলছে সেখানে তারা দিওয়ার খাড়ি করে দেয়, তারা ওখানে তাকে আটকে দেয়, আমাকে যেভাবে আটকে দিয়েছিল। এবং 10 বছরে এরা কোনো বাঙালিকে ক্যাবিনেটে স্থান দেয়নি। এত ভালো আমি কাজ করেছিলাম, আমার এলাকার মানুষ আমাকে দ্বিতীয়বার, তখন তো আমি তৃণমূলের সঙ্গে রিসুম করতাম, কিন্তু দ্বিতীয়বার আমি 2 লাখ ভোটে জিতেছিলাম। এরা বাঙালি বিদ্বেষী পার্টি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে দেবশ্রী চৌধুরী, আমিও তো মন্ত্রী ছিলাম, আমি আসানসোলে কী কাজ করেছি তার এত মোটা বই রিপোর্ট কার্ড করে দেবো। এখানে দেবশ্রী চৌধুরীকে তো দেখাই যায়নি। আমার ওই দলে থাকার সময় আমার কী বলবো, আমার কলিগ ছিলেন দুর্গাপুরে 2014 সালে উনি দাঁড়িয়েছিলেন, কাজে বহুদিন ধরে ওনার সঙ্গে আমার আলাপ। কিন্তু এই এলাকাতে একজন এমপি সে অজুহাত যদি না দিতে চায়, রাজনীতিটাকে যদি একটা দায়িত্ব বা একটা রেসপন্সিবিলিটি হিসেবে যদি গ্রহণ করেন, তাহলে কত কাজ করা যায় সেটা আমি খুব মন থেকে বিনম্রতার সঙ্গে বলছি। আমি কিন্তু আসানসোলে করে দেখাতে পেরেছি। তো সেটা উনি মন্ত্রী ছিলেন এবং উনি 5 বছর এখানে সাংসদ ছিলেন। ওনার কাজের কোনো রিপোর্ট কার্ডই আমি এখানে খুঁজে পাচ্ছি না। বিজেপির কোনো ম্যানিফেস্টোই বেরোয়নি। একটাই ম্যানিফেস্টো যেটা সারা দেশে ঘুরছে, সেটা হচ্ছে ধর্মের নামে বিভেদ করা। এটাই চলছে। উত্তরপ্রদেশে 80টা সিট, খুব ইম্পর্টেন্ট ইস্যু কি উত্তরপ্রদেশের রাম রাজ্য হবে, রাম মন্দির হবে। রাম মন্দির হোক না, খুব ভালো। আমরাও ছোটো থেকে রামের তীর্থমুখ কিনতাম, রামের গল্প, ছবিতে রামায়ণ পড়তাম। আমরা সবাই, আমার মনে করি সবাই রাম মন্দির আমরা দেখতে যাব। কিন্তু রাম মন্দির একটা দেশের, একটা বৃহত্তর গণতান্ত্রিক দেশের একটা অন্যতম মূল ইস্যু হতে পারে না, ভোটের সবচেয়ে বড় ইস্যু হতে পারে না। যেভাবে এই মুহূর্তে আমাদের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা সারা বিশ্বে চিহ্নিত, যে ডিরেকশানে ভারতের রাজনীতি যাচ্ছে, যে ডিরেকশানে কেন্দ্রের শাসক দল যে ডিরেকশানে নিয়ে যাচ্ছে, আমি আবার বলছি, আমি ওই দিকেই ছিলাম এবং আমি ডিসিপ্লিন সৈনিক। আমি শুভেন্দু অধিকারী নয় যে যার হাত ধরে আমার পলিটিক্সে আসা, যার জন্যে আমার উত্থান, তার নাম ধরে তাকে কটু কথা বলবো, যেটা শুভেন্দু অধিকারী করে অত্যন্ত অন্যায়ভাবে। আমি এখনও মোদিজি বলি, অমিত শাহজি বলি, আমি ওই নিচের স্তরে নামতে চাই না, আমি ওইদিকে ছিলাম। কিন্তু আমি যখন রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, তখন মমতা ব্যানার্জি এবং দিদি এবং অভিষেক ব্যানার্জি দুজনেই আমাকে রাজনীতিতে ফিরিয়ে এসেছিলেন। আপনি দেখুন এটার মধ্যে কতটা ভালোবাসা আছে, যে আমি যে কাজ করতে পারি বা আমার কাজ করার ইচ্ছে আছে বা আমি যে কাজ করেছি, সেই কাজটা উনি সব জায়গায় পশ্চিমবঙ্গে সেই উন্নয়নটা ছড়িয়ে দিতে চান। সেই জন্য উনি কোনোভাবে মনে করেছিলেন যে আমি কাজ হয়তো করতে পারবো, কাজ করেছি, সেই জন্যই আমাকে উনি স্বীকৃতি দিয়ে তৃণমূল কংগ্রেসের নিয়ে আমাকে উনি বলেছিলেন বাংলার জন্য কাজ করবো।
কিন্তু আপনি দেখুন দেবশ্রী চৌধুরী মন্ত্রী থাকাকালীন তার নিজের দল যে কেন্দ্রে রয়েছে সেই সেই দলকে, সেই শাসক দলের একজন মেম্বার হয়ে, একজন মন্ত্রী হয়ে নিজের এলাকাতে কোনো সময় তো দেয়নি, কিছু উল্লেখযোগ্য কাজও করতে পারেনি। এবং সাংসদ 5 কোটি টাকাতে কী কাজ করলো সেটা যদি রিপোর্ট কার্ড বার করে তাহলে সেটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। কারণ ওই 5 কোটি টাকাটা সবাই পায়, ওটা তো প্রোটোকলের মধ্যে পড়ে। আপনি তার মধ্যে বিভিন্ন ব্লক প্রেসিডেন্ট আসবে, কাউন্সিলর আসবে, সবাই বলবে এটা করে দিন, ওটা করে দিন। আপনি জাস্ট লিখে একটা ফরম্যাট থাকে, আপনি লিখে একটা কমিউনিটি হল করে দিন, এটা করে দিন, আপনি ওটা করে দেবেন। তার বাইরে আপনি কি নিয়ে আসতে পারছেন নিজের এলাকার জন্য, স্পেশাল কি করতে পারছেন, সেইটা দিয়ে আপনার কিন্তু অ্যাকচুয়াল রিপোর্ট কার্ড লুকিয়ে আছে। আলী হ্যাঁ, ইমরান রমজ, আলী ইমরান রমজ ব্র্যাকেটে ভিক্টর ওরফে ভিক্টর, হ্যাঁ এই জেলায় কংগ্রেস থেকে মার্চ করবে না, যে সংখ্যালঘু ভোটকে তৃণমূল হাতিয়ার মনে করে প্রতিবার। ভোটটা হতে দিন না, ভোটটা হতে দিন না। ভোটটা হলে আপনারা যা ফলাফল চোখের সামনে দেখতে পেয়ে যাবেন। আর দেখুন, সংখ্যালঘু ভোটের কথা কংগ্রেস বা সিপিএম এখন যেভাবেই বলতে চাক সেটা খালি রাজনীতি বলেই কিন্তু মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যবে থেকে তৃণমূল কংগ্রেসে শুরু হয়েছে, যবে থেকে, বা আমিও যেভাবে দেখেছি, তখন শুরু থেকেই কিন্তু আমরা জিনিস দেখেছি যে উৎসব সবার, আর ধর্ম নিজের নিজের, এই আদর্শেই কিন্তু তৃণমূল কংগ্রেস চলেছে। কাজেই আমি ওই দিকে থাকাকালীন একটা দলের নীতি বা ডিসিপ্লিন মেনে, অবভিয়াসলি আপনি দলের নীতির বাইরে তো যেতে পারেন না। তো আমি কিছু কথা বলেছিলাম যেটা হয়তো এখন ফেসবুকে অনেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, বিয়ে করার চেষ্টা করে। কিন্তু কংগ্রেস যেটা করার চেষ্টা করছে, তাদের যদি ওরা সত্যিই চাইতো যে বিজেপি কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত হোক এবং গণতন্ত্রের বিরুদ্ধে লড়াইটা সুদৃঢ় হোক, তাহলে দিদিকে না জানিয়ে আর রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে সবাই করতে আসতেন না। ওই আপনার কী যাত্রা একটা করেছিলেন, ন্যায় যাত্রা নাকি, সেটা করতেও আসতেন না, 1 নম্বর। 2 হচ্ছে অধীর চৌধুরী যে ভাষায় কথা বলেছেন সেটাও কন্টিনিউয়াসলি এইভাবে বলতেন না। কারণ কাজেই কোথাও না কোথাও মনে হয় যে একদিক থেকে যেটা আপনি বললেন, যদি সামান্য 2% 3%ও যদি ডাইভারশন হয়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং আমাদের দেশের গণতন্ত্রের প্রতি একটা ক্ষতিকারক ব্যাপার হবে। কারণ ভারতবর্ষে গণতন্ত্র এবং যে ধার্মিক যে পরিস্থিতি, সেটা কিন্তু উদ্বেগজনক। সেটা রিসেন্টলি আমেরিকা, জার্মানি ছাড়া এমনকি রাষ্ট্রপুঞ্জও বলেছে যে একটা বিরাট বড় পরীক্ষা। যেভাবে মোদিজি 4 তারিখে বললেন যে 4 তারিখকে বাদ আমি সমস্ত 4 তারিখকে বাদ আমি সমস্ত সব ভ্রষ্টাচারীদেরকে জেলে ভরব, একদম দেশ ভ্রষ্টাচার মুক্ত করে দেবো। আমার তো শুনে বেশ ভয় লাগলো যে তাহলে সবচেয়ে আগে তো বিজেপি পার্টিটাই উঠে যাবে। কারণ যত রাজ্যের, সারা দেশের যত দাগি আসামি আছে, আমি করাপ্ট নেতাও বলছি না, যত দাগি আসামি আছে সব তো বিজেপির ওয়াচিং লিস্টে লুকিয়ে আছে। উনি 4 তারিখের পর সবাইকে যদি জেলে ভরেন, সব থেকে তো বিজেপি বন্ধ হয়ে যাবে। আর কংগ্রেস সিপিএম যেটা করছে, আমি বলবো সেটা মানে বাংলা বিরোধী আমি বলতে পারবো। কারণ একসাথে বিজেপির বিরুদ্ধে লড়াটাই কিন্তু, এই ফর্মুলাটা কিন্তু আমাদের দিয়েছে, ইন্ডিয়ার নামটাও না। আমাদের উচিত ছিল, যেটা তৃণমূল কংগ্রেস বলছিল, সেটা শুরু থেকে আলোচনার মাধ্যমে। এখনো ইন্ডিয়া জোটে রয়েছে? হ্যাঁ, তৃণমূল কি এখনো ইন্ডিয়া জোটে শরিক? দেখুন, মমতা ব্যানার্জি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়া জোটের। এবং কিছুদিন আগেই তো আপনারা দিল্লিতে দেখলেন ইন্ডিয়া জোটের যে একসাথে সবাই মিলে যে ধর্ণা হলো দিল্লিতে, আপনারা তো সবাই দেখলেন। পশ্চিমবঙ্গে আসলে কি জানেন, আমি এটা সত্যি কথা আপনাকে বলছি, কংগ্রেসটা একটা হচ্ছে এআইসিসি, একটা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী কংগ্রেস, আর পশ্চিমবঙ্গে হচ্ছে এসিসি, অধীর চৌধুরী কংগ্রেস। অধীর চৌধুরী কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, রাহুল গান্ধীর কংগ্রেসের কিন্তু কোনো বিশেষ মিল নেই। মানুষ তো বলছে ব্যানার্জি তৃণমূল। হ্যাঁ, মানুষ তো বলছে ব্যানার্জি তৃণমূল পশ্চিমবঙ্গে রাজত্ব করে। দেখুন, মানুষ তো সেটা, আপনি যদি একটা রাজনৈতিক পরিবার থেকে থাকেন, সেখানে আপনার পরবর্তী যে প্রজন্ম, তারা যদি ছোটো থেকে রাজনীতিবিদদের বাড়িতে দেখে, যেমন দিদির বাড়িতে অটল বিহারী বাজপেয়ীর মতো মানুষ এসছে, তো ছোটো থেকে যারা রাজনীতি পরিবেশে বড় হয়, তাদের একজনের মানে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মতে সেই রাজনীতিটা ট্রান্সফার তো হতেই পারে। আমার ঠাকুরদাদা গান গাইছেন, তার বাবাও গান গাইতেন, আমার বাবাকে গান গাইতে দেখেছি। আমার বাড়িতে গানের পরিবেশ ছিল, 4 বছর বয়স থেকে আমি অর্গান পিয়ানো শুনেছি, তাই তো আমি
অনুভব করতে পেরেছি যে আমি গানটা গাইতে পারি, বা আমি গানের ফ্যামিলিতে এসেছি, এটা আমার একটা ইম্পর্টেন্ট জীবনের একটা অঙ্গ, বা আমি ব্লাডে আছে। তেমনি আপনি যদি আপনার এই ঘরে রয়েছি, আমি বসে আছি, পিসির কোলে বসে আছি বা দিদির কোলে বসে আছি, সেখানে আমি দেখছি যে আমার সামনে প্রিয়দা থেকে আরম্ভ করে বড় বড় সব নেতারা সবাই বসেছেন, রাজনীতির আলোচনা হচ্ছে, দেশের আলোচনা হচ্ছে, নানারকম হচ্ছে। তো আমার মনে হতেই পারে যে বড় হতে আমি এদের মতো কারোর মতো হব, এবং কারোর কি এটা বলার এখানে কোনো, আমি আবার বলছি যে আমি হিপোক্রেট নই। আমি জানি আমি অন্য দিক থেকে লড়াই করছিলাম, কিন্তু অন্য দিক থেকে যদি আমি 8 গোল করে থাকি, এদিক থেকে আমি 16 গোল করব। কারণ আমি বলছি যে কারোর কি এ সম্বন্ধে কোনো সন্দেহ আছে যে অভিষেক ব্যানার্জি, যত আপনি ব্যানার্জি বলুন, ওনার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা যেভাবে মানে প্রস্ফুটিত হচ্ছে, যেভাবে সবাই দেখছে, যেভাবে উনি নিজেকে তৈরি করেছেন, কারণ মনে কি কোনো সন্দেহ আছে যে তৃণমূল কংগ্রেসের সেনাপতি হওয়ার যোগ্যতা বা সেই ক্ষমতা ওনার নেই? এই প্রশ্নটা আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন, বিরোধীদের জিজ্ঞেস করুন, তারাও বলবে। তো সবাই বলে যে উনি নিজেকে যেভাবে গ্রুম করেছেন, তাতে যখন দিদি মনে করবেন যে ব্যাটনটা পাস করে দেওয়ার সময় এসছে, যখন উনি মনে করবেন, উনি আমাদের সর্বময় কর্ত্রী, যখন উনি মনে করবেন, তখন ব্যাটনটা পরবর্তী প্রজন্মকে পাস করে দেওয়ার জন্যে অনেক মানে উনি অভিষেককে তৈরি করেছেন সেভাবে। অনেক ইয়াং নেতা আছে, আর বিজেপিতে দেখুন যত ইয়াংস্টার ছিল, যে আমি হোক, রাজ্যবর্ধন রাঠোর হোক, জয়ন্ত সিনহা হোক, যত ইয়াংস্টার ছিল, গৌতম গম্ভীরের মতো একজন, সে কোনোদিন স্পোর্টস মিনিস্টারই হলো না, হলো কে? মুখ্যমন্ত্রীর ছেলে অনুরাগ ঠাকুর, মুখ্যমন্ত্রীর ছেলে। ওদের পরিবারবাদ নিয়ে তো কংগ্রেস থেকে নিয়ে এসে মন্ত্রী করে দেওয়া হলো কাকে? জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। এইসব পরিবারবাদ বলে কোনো লাভ নেই। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি, দেবশ্রী চৌধুরীর এখানে সাংসদ থাকার কোনো নৈতিক অধিকার নেই, কোনো ওনার জেতার কোনো নৈতিক অধিকারই নেই। এখান থেকে কৃষ্ণদাই জিতবে। আমার একটাই আফসোস যে কৃষ্ণদা এখানকার নতুন সাংসদ হচ্ছেন, সেটা জানার জন্য বা আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর আপনাকে জানার জন্য 4 তারিখ অবধি ওয়েট করতে হবে। ওটা যদি 7 দিন বাদে হতো না, আপনি খুব তাড়াতাড়ি। আপনি আমাকে একটা বলুন দাদা, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যদি হ্যাং পার্লামেন্ট হয়, তাহলে মমতা ব্যানার্জি কি প্রধানমন্ত্রী হবেন, না জ্যোতিবাবুর মতন ঐতিহাসিক ভুল আবার তৃণমূল কংগ্রেস? দেখুন, আগামী দিনে কি হবে সেই সম্বন্ধে নানা রকম কথা বলার ভুল একমাত্র নরেন্দ্র মোদী করছে। উনি 4 তারিখের পর নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিচ্ছেন, যেটা গণতন্ত্রের প্রতি অপমান। মানুষ ভোট দেওয়ার আগে উনি গোলপোস্টটা পেঁচিয়ে চলেছেন। 2022-এ বলেছিলেন সবার মাথায় বাড়ি হবে, এখন 2047 পরিকল্পনা করছেন। এগুলো গণতন্ত্রের প্রতি অপমান। বাকি আমরা না, এই তো মিডিয়া, সব দিকে মিডিয়া আমরা দেখছি, সব জায়গাতে মোদি দিকে তারা বুদ্ধিমত্তা বানিয়ে দিচ্ছে। এই যে মোদি কি গ্যারেন্টি, আমি আপনাকে যেটুকুনি আমার পলিটিক্সের জ্ঞান সেটুকুনি বলতে পারবো, মোদি কি গ্যারেন্টি কিন্তু ভীষণভাবে ব্যাকফায়ার করতে পারে। যেভাবে অটল বিহারী বাজপেয়ী হারবে এটা কেউ ভাবিনি। তখন ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেন হয়েছিল, সেটা ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেন হয়েছিল। ভোটটাকে 6 মাস এগিয়ে আনা হয়েছিল। প্রমোদ মহাজন বলেছিলেন এগিয়ে 100% জিতবে। ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেন কিন্তু মুক্ত করে করেছে। এক্ষেত্রেও মোদি কি গ্যারেন্টি, সেটা যে ফলো গ্যারেন্টি, সেটা মানুষ কিন্তু বুঝেছে। তো কাজে ওটাও যে মুক্ত রূপে পড়বে না তার কোনো গ্যারেন্টি নেই। আমি 4 তারিখ অব্দি ওয়েট করুন না, অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।